অজানা আতঙ্ক। এখানে সবকিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আমাদের আজকের ভৌতিক নিবেদন চুলতন্ত্র। তুমি কি জানো, মানুষের চুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, চুল দিয়েও ডেকে আনা যায় মৃত্যু, বুঝলে? রাজীব ছিল এক লোভী মানুষ। ভারতে তান্ত্রিক বিদ্যা শিখে এসে অনেক দিন ধরে অশুভ কাজ করে চলেছিল। মানুষের ক্ষতি করা, কালো মন্ত্র পাঠ করে কারোর সংসার ভাঙা, এসব তার কাছে একেবারেই স্বাভাবিক হয়ে গিয়েছিল। একদিন তার চোখ পড়ে প্রতিবেশী সোমার উপর। মেয়েটি শিক্ষিকা এবং সবার খুব প্রিয়, কিন্তু রাজীবের মনে শত্রুতা জন্মায়, কারণ সোমা প্রকাশ্যে তার প্রতারণা ধরিয়ে দিয়েছিল সকলের সম্মুখে। প্রতিশোধ নেবার নেশায় রাজীব এক ভয়ানক তান্ত্রিক ক্রিয়া করতে যায়। রাতে সোমার বাড়ির বারান্দায় রাখা কাপড়ের তার থেকে সে গোপনে এক গোছা চুল সংগ্রহ করে। তারপর মাঝরাতে শ্মশানের ধারে প্রদীপ জ্বালিয়ে কালো তাবিজে সেই চুল ভরে মন্ত্র পড়তে শুরু করে। সে পড়ে, তোমার শ্বাস থেমে যা, তোমার রক্ত শুকিয়ে যা, ওম হিং ক্লিং কালিকায় স্বাহা, ওম হিং ক্লিং কালিকায় স্বাহা, ওম হিং ক্লিং কালিকায় স্বাহা। এই মন্ত্রে ক্রমশ শ্মশানের বাতাস যেন ভারী হয়ে উঠল। রাতের নীরবতা ভেদ করে হঠাৎ মরা কাকের কণ্ঠে চেঁচিয়ে উঠল এক ভয়ানক শব্দ। রাজীবের চোখের সামনে মন্ত্রফল ঘটতে শুরু করল। সোমা হঠাৎ নিজের ঘরে শ্বাস নিতে পারছিল না, বুক চেপে সে লুটিয়ে পড়ল মাটিতে। কিন্তু তখনই ভয়ানক কিছু ঘটনা ঘটল। তাবিজের ভেতরে রাখা চুল হঠাৎ আগুনে ফেটে গেল, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে সেটা উল্টে দিল। অতঃপর কালো ধোঁয়া ঘিরে ধরল রাজীবকে। সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ছায়া। অর্ধেক পোড়া মুখ, চোখ দুটো শূন্য করত। ছায়াটা ফিস ফিস কণ্ঠে বলে উঠল, অন্যের প্রাণ নিতে চেয়েছ তাই না? এখন তুই মরবি, তুই মরবি তোর নিজের অভিশাপে, নিজের অভিশাপে তুই মরবি। মুহূর্তেই রাজীবের মাথার সব চুল ঝরে পড়তে লাগলো মুঠো মুঠো করে। মাথার ত্বক ফেটে রক্ত ঝরতে লাগলো। ভয়ে চিৎকার করে সে পালাতে চাইল, কিন্তু তার শরীর পাথরের মতো হয়ে গেল। শ্মশানের আগুন হঠাৎ জ্বলে উঠল, আর সেই আগুনের ভেতরে গড়িয়ে পড়ল রাজীব। কেউ আর তাকে বাঁচাতে পারল না। পরের দিন ভোরে শ্মশান থেকে পাওয়া গেল এক পোড়া মৃতদেহ, যার মাথায় অদ্ভুতভাবেই একটিও চুল ছিল না। আর আশ্চর্যের বিষয়, সোমা যেদিন মারা যাওয়ার কথা ছিল সেদিন সকালে সে একদম সুস্থ হয়ে উঠল, যেন কিছুই হয়নি তার সাথে। রাজীবের মৃত্যুর পর তার পাড়ায় এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই বলছিল সে নাকি কালো বিদ্যার চর্চা করত, আর সেই অভিশাপেই আগুনে পুড়ে মরেছে। কিন্তু কেউ বিশ্বাস করছিল না যে তার কুকর্মের প্রমাণও ছড়িয়ে আছে আশেপাশেই। কারণ শ্মশানের ছাইয়ের ভেতর থেকে পুলিশ উদ্ধার করেছিল ছোট্ট একটা পুতুলি। পুটুলির ভেতর ছিল কালো হয়ে যাওয়া মানুষের চুল। সেটা হাতেই স্পর্শ করা যাচ্ছিল না। মুহূর্তেই ঠান্ডা হয়ে যেত হাত, যেন বরফে চেপে ধরা হয়েছে। এই পুটুলিটা এক রাতের জন্য থানায় রাখা হয়েছিল,
কিন্তু সেই রাতেই থানার ভেতরে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। থানার ভেতরে রাত তখন 2টো। ডিউটিতে থাকা কনস্টেবল অজিতবাবু হঠাৎ শুনলেন ফিস ফিস কণ্ঠস্বর। তিনি শুনলেন, আমাকে ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমাকে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমাকে, ফিরিয়ে দাও আমাকে। চোখ মেলতেই দেখলেন টেবিলের উপর রাখা পুটুলিটা নড়ে উঠছে। তার ভেতর থেকে ঝরে পড়ছে অজস্র চুল, 1 গোছা 2 গোছা, যেন জীবন্ত। ভয়ে অজিত চিৎকার করে বাইরে ছুটতে চাইল, কিন্তু তার পায়ের গোড়ালি জড়িয়ে ধরল কালো চুল। মুহূর্তেই তার শ্বাসরোধ হতে লাগলো। পরদিন সকালে দেখা গেল থানার ভেতরে অজিতবাবুর মৃতদেহ পড়ে আছে। মুখ হাঁ হয়ে আছে তার, আর তার গলার চারপাশ শক্ত করে জড়িয়ে আছে কালো চুলের পাক। পুলিশ আতঙ্কে পুটুলিটা ফেলে দেয় গঙ্গার জলে, কিন্তু তাতেও অভিশাপ খণ্ডন হলো না। কয়েকদিন পর সোমা স্কুলে ক্লাস নিচ্ছিল। হঠাৎ এক ছাত্রী আঁকিবুকি করতে করতে খাতায় এঁকে ফেললেন সেই অদ্ভুত ছবি। চুলে ঢাকা একটা মুখ, যার চোখ নেই, মুখ নেই। সোমা খাতা কাটতে গিয়ে আঁকাটা দেখে খানিকটা আঁতকে উঠলেন। মেয়েটি নিষ্পাপ চোখে বলল, ম্যাডাম, ম্যাডাম, এটা কালো আন্টি, কালো আন্টি ম্যাডাম। ও বলে আপনার চুল চাই, আপনার চুল চাই। সেই রাতেই সোমা স্বপ্নে দেখল জানালার বাইরে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি, সারা শরীর চুলে ঢাকা, আর লম্বা হাত বাড়িয়ে বলছে, তুই যে চুলে বাঁধা ছিলি তা আমি ফেরত এনেছি, এবার এবার তোর পালা। ঘামে ভিজে সোমা ঘুম ভেঙে উঠল, কিন্তু ভয়ানক সত্যি তখনও বাকি ছিল। সোমা ভেবেছিল ওসব নিছক স্বপ্ন, কিন্তু যতদিন যাচ্ছিল অদ্ভুত ঘটনাগুলো ক্রমাগত বেড়ে চলছিল। একদিন রাতে পড়াতে বসে হঠাৎ আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেল, কিন্তু মুখটা তার নয়, চোখ দুটো নেই, পুরো মুখ ঢাকা কুচকুচে চুলে। প্রতিবার আয়নায় তাকালেই দেখা যাচ্ছিল একই ভয়ঙ্কর দৃশ্য। সোমা আতঙ্কে বুঝল এটা কেবল দুঃস্বপ্ন নয়, বরং রাজীবের কালো বিদ্যা এখনো সক্রিয়, বলা যায় পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। সেদিন চাঁদের আলোয় ঘর আলোকিত হচ্ছিল, কারণ সেদিন ছিল পূর্ণিমা, জ্যোৎস্না রাত। ঠিক 12টা বাজতেই জানালার বাইরে একটা ছায়া দাঁড়িয়ে গেল, যার পুরো শরীর চুলে ঢাকা, হাতগুলো হাড় সর্বস্ব, আর ফিস ফিস কণ্ঠস্বর। ছায়াটি বলল, আমার চুল ফেরত দাও, আমার চুল ফেরত দাও, নইলে নইলে এবার তোমার পালা, তোমার পালা। চুলগুলো সাপের মতো নড়তে নড়তে ঘরে ঢুকে পড়ল। সোমার হাত পা জড়িয়ে ধরল, গলা শক্ত করে বাঁধতে শুরু করলো, যেন ফাঁসির দড়ি। অতঃপর শ্বাসরোধ হতে লাগলো সোমার। সে সেই শক্তি দিয়ে চিৎকার করলো। সে বলল, না, না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও। রাজীবই দোষী ছিল, আমি না, আমি না, রাজীব দোষী ছিল, দোষী ছিল, আমি না। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। রাজীব দোষী ছিল, আমি ছিলাম না, রাজীবই দোষী ছিল, রাজীব। মুহূর্তেই ঘরে কড়কড়ে শব্দ হলো।
চুলের ভেতর থেকে বেরিয়ে এলো পোড়া মুখ, অর্ধেক গলিত, চোখ নেই, শুধু পোড়ার ছাই। সেই মুখ চিৎকার করলো, আমরা দোষীকে ছাড়ি না, পাপীকে দগ্ধ করি। দোষীকে ছাড়ি না আমরা, পাপীকে দগ্ধ করি। তারপর ভয়ঙ্কর কিছু ঘটল। চুলগুলো হঠাৎ ছিঁড়ে ছিঁড়ে আগুনে জ্বলে উঠতে লাগলো। ভেতর থেকে বেরোতে লাগলো শত শত পোড়া মুখের আর্তনাদ। সোমা অতঃপর মাটিতে পড়ে গেল অচেতন হয়ে। পরের দিন সকালে পাড়ার লোকজন সোমার ঘরে ঢুকে দেখলো সে অজ্ঞান অবস্থায় শুয়ে রয়েছে, কিন্তু বেঁচে আছে। চারপাশে মেঝেতে ছড়িয়ে আছে পোড়া চুল, গুঁড়ো ছাইয়ের মতো। সোমা সুস্থ হওয়ার পর বলেছিল আগুনের ভেতর শেষবার সে রাজীবকে দেখেছে, চুলে জড়িয়ে পুড়ে ছটফট করছে। তারপর থেকে আর কখনো সেই চুলের অভিশাপ দেখা যায়নি। তবে আজও মাঝে মাঝে বাঁশদ্রোণী অঞ্চলে কেউ কেউ নাকি রাতের বেলায় বাতাসে শুনতে পায় এক অদ্ভুত ফিসফিসানি শব্দ। আমার চুল ফেরত দাও, আমার চুল ফেরত দাও।